সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাদের সবাইকে। তো ঈদের লম্বা ছুটি পড়েছে, এই ছুটিটাকে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি, ইভেন আমি কী ধরনের প্ল্যান করতেছি, যেহেতু আমি এখন ঢাকাতেই অবস্থান করছি, এবার ঈদে ঢাকাতেই করব, গ্রামের বাড়ি যাচ্ছি না, কয়েকদিন আগে ঘুরে আসছি বিধায় এখন আর যাচ্ছি না। সেজন্য নিজের স্কিল এবং দক্ষতা বাড়ানোর জন্য কাজ করছি। তো এখন আমি যে প্ল্যানগুলো করছি সেই প্ল্যানগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করব, কারণ এই যে যুদ্ধময় পরিস্থিতিতে আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হওয়া উচিত এই বিষয়াদি নিয়ে আপনাদেরকে ইনডেপথ আলোচনা করব, যেটা আমি নিজে প্ল্যান করেছি যে আমি এইভাবে ট্রেডিং করব বা আমার ট্রেডিং স্টাইলটা যেভাবে হওয়া উচিত সেই বিষয়টাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলেন আমরা আজকে কোনো স্টকের অ্যানালাইসিস করব না, আমরা আজকে প্ল্যানটা শেয়ার করব যে আসলে আমাদের এই পরিস্থিতিতে কী ধরনের প্ল্যান হওয়া উচিত। ইভেন আমি আমার গ্রুপ মেম্বারদেরকে এই ধরনের প্ল্যানিং গাইডলাইন করার চেষ্টা করতেছি। সো আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন এবং আমার শুভাকাঙ্ক্ষী, তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু বিষয়টা নিয়ে শেয়ার করি, যেহেতু সময় এখন আছে। তো দেখেন, ইন্ডেক্স এই যে বড় ধরনের মুভমেন্ট হয়, এই মুভমেন্টে আপনি যে কোনোভাবে যে কোনো টাইপের স্টক ট্রেড করতে পারেন। বাট যখন ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে চলে আসে বা শিফট করে যায়, তখন আমাদের প্ল্যানটা একটু ভিন্ন হওয়া উচিত। এই যে দেখেন, এই জায়গাটাতে কি শিফট করে ডাউন ট্রেন্ডে চলে আসছে এবং এই পুলব্যাকগুলো দিচ্ছে, এই পুলব্যাকগুলো আদৌ সামনে উপরের দিকে যাবে কিনা, যতক্ষণ না পর্যন্ত ব্রেকআউট দিচ্ছে বা এর উপরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু সতর্কতা অবলম্বন করা উচিত। এই সতর্কতা অবলম্বন কিভাবে আমরা করতে পারি, আসলে প্রত্যেকটা স্টকেরই তো বাই সিগন্যাল দেয় বা সেল সিগন্যাল দেয়, সেইটাও এই মুহূর্তে দেখলে আমরা আদৌ ঠিকমতো কাজে লাগাইতে পারবো কিনা সেটাও আমরা সন্দিহান। কারণ আপনারা দেখেন, যদি একটু চিন্তা করে দেখেন, আপনারা, এটা শুধু আপনারা না, আমি নিজেও আগে, মানে এখন না, আগে পরে এরকম হইতো যে ইন্ডেক্স যখন ভালো আছে বা আপ মোমেন্টামে আছে, ভালো বেশ পরিমাণ প্রফিট জেনারেট করছি, বাট সেই প্রফিটটা ধরে রাখতে পারি নাই। এটা আপনাদের ক্ষেত্রেও হয় এবং প্রত্যেকটা বিনিয়োগকারী এই কমপ্লেনটাই করে, ভাই প্রফিট ঠিকই করি বাট শেষ মুহূর্তে যে প্রফিট আমরা ধরে রাখতে পারি না বা শেষে যে লুজার হয়ে যায়। কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের ট্রেডিং সাইকোলজি এবং ট্রেডিং প্ল্যান আমাদের থাকে না। এই প্ল্যানগুলো আমাদের এক্সিকিউশন করতে হবে এবং প্ল্যানগুলো তৈরি করতে হবে। তৈরি করার পর দেন আপনাকে এক্সিকিউশনে নামতে হবে। সেই এক্সিকিউশন এবং প্ল্যানটা কীভাবে তৈরি করবেন সেইটাই আমি আজকে আমার প্ল্যান অনুযায়ী আপনাদেরকে শেয়ার করব। এরপরে আপনারা আপনাদের মতো করে মডিফাই করে নেন, বাট আমি যেভাবে করার চেষ্টা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, ইন্ডেক্সের এইখান থেকে এই পর্যন্ত উঠান হয়েছে, কম বেশি সবাই প্রফিট করছে, আমিও করেছি। বাট আপনি যদি এই ফলিংয়ের মধ্যে পড়েন বা এই টাইপের ফলিংয়ের মধ্যে যদি আবার নতুন করে পড়ে যান, তাহলে ওই প্রফিটের অনেক অংশেই আপনার লুজার হয়ে যাবেন। যেমন এইখান থেকে এই পর্যন্ত একটা প্রফিট দিয়েছিল এবং আমি বেশ হ্যান্ডসাম প্রফিট আমি করে ফেলেছিলাম এখানে, এবং এই জায়গাগুলোতে টুকটাক একটু চুপ ছিলাম বিধায় ওই প্রফিটগুলো ধরে রাখতে পারছি। ইভেন এইখানেও টুকটাক প্রফিট আমার হয়েছে এবং এই জায়গাগুলোতে সেল করেছি। এখন এইখান থেকে যে উত্থান হচ্ছে, এইখানে টুকটাক একটা দুইটা শেয়ার আমরা ট্রেড করার চেষ্টা করতেছি, কিন্তু পোর্টফোলিওর ফুল অংশে না। তো চলেন এই প্ল্যানটা আমি একদম ইনডেপথে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে আমাদের এই প্ল্যানটা কীরকম হওয়া উচিত। যেহেতু এইগুলো পুল ব্যাক এখন পর্যন্ত ব্রেকআউট দিচ্ছে না, সে পর্যন্ত আমাদের ওয়েট করা উচিত, অথবা একদম বটমে আবার আসলে তখন একদম পিওর ওয়েতে পোর্টফোলিওর ফুল অংশে আমরা ইনজেক্ট করতে পারবো। তো এই মুহূর্তে বর্তমান যুদ্ধ পরিস্থিতি, কারণ যুদ্ধের বিভিন্ন টাইপের ভোলাটাইল সিচুয়েশন আছে, কখন কি ধরনের যুদ্ধ হয়ে যায়, কে কখন আসতেছে, এই সিচুয়েশনে আমাদের কি টাইপের প্ল্যানিং করা উচিত এবং কোন টাইপের স্টক আমরা হোল্ডিংয়ে রাখতে পারি সেই বিষয় আমরা একটু আলোচনা করি। দেখেন, এইখানে আমি একটা ছক আঁকাইছি, আপনারা যদি এই ছকটা বোঝার চেষ্টা করেন তাহলে মনে হয় আপনাদের জন্য খুব ইজি হবে। দেখেন, এইখানে আমি কি লিখেছি, 100% ক্যাপিটাল, মানে আপনার যতটুকু ক্যাপিটাল থাকুক, সেইটা হইতে পারে 10,000 টাকা, 10 লাখ টাকা বা 1 কোটি টাকা, যেটাই ক্যাপিটাল আছে কিনা, সেই ক্যাপিটালের 50% এই মুহূর্তে ক্যাশ হোল্ড, আমি এইটাই করতেছি। 50% ক্যাশ হোল্ড, কারণ আমরা ট্রেডার তো আসলে সম্পূর্ণ ক্যাশ হোল্ড অনেক সময় আমি করি, বাট আপনারা অনেকেই পারেন না। একটা স্টক বাড়তে দেখলে সেইটা আবার নতুন করে কিনে ফেলেন, বা একটা থেকে প্রফিট করছেন ওই দিনই আবার আরেকটা স্টক কেনার জন্য আমরা হুমড়ি খেয়ে পড়ি, আমরা এই ক্যাশ হোল্ডটা করতে পারি না, এটা আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম। তো এই প্রবলেম থেকে আপনারা কিভাবে বের হবেন সেটা নিয়ে একটু আপনাদেরকে একটু গাইডলাইন করার চেষ্টা করবো। দেখেন, এখানে 100% ক্যাপিটাল, মানে আমি আমারটা দিয়ে বোঝাচ্ছি, এইখানে আমার ধরেন 100% ক্যাপিটাল আছে,
ধরেন আমার 10 লক্ষ টাকা ক্যাপিটাল আছে, এই 10 লক্ষ টাকার ক্যাপিটালে আমি 50% ক্যাশ হোল্ড করতেছি, মানে 5 লক্ষ টাকা ক্যাশ হোল্ড করতেছি। ইন দ্য মিন টাইমে এই 5 লক্ষ টাকা দিয়ে আমি ট্রেডিং করতেছি। কিভাবে? এই যে মার্কেটের যে পতন হইলো বা যুদ্ধের কারণে যে প্যানিক সেলগুলো হয়েছে বা যেভাবে হয়েছে না হয়েছে, সেই ওই বটম লেভেলে 50% ক্যাশ দিয়ে আমরা ট্রেড করার চেষ্টা করতেছি। দেখেন এর মধ্যে এই যে 50%, আপনার এই 50% মানে 5 লক্ষ টাকা আপনি আলাদা জায়গায় সরাই ফেলতে হবে। মানে এই 5 লক্ষ টাকার মধ্যে আপাতত হাত দেওয়াই যাবে না, যেহেতু আপনাকে ইন্ডেক্স এখনো আপ মোমেন্টাম ওই যে ব্রেকআউটটা দেয় নাই বা পিওর ওয়েতে কারেকশনও হয়ে যায় নাই, মানে একদম বটম রেঞ্জে ওই যে আগে 4600 4800 4700 লেভেল পর্যন্ত এখনো আসে নাই। সো আমি ওইটার জন্য অপেক্ষা করতেছি, নয়তো বা ওই 5600 লেভেল ব্রেকআউট করে উপরে যাবে, তখন ওইখান থেকে আরো 1000 পয়েন্ট যদি বাড়ে তখন আবার এই কাজটা আমি হোল্ড করবো, সরি এই কাজটা আমি ইনজেক্ট করব। তার মানে এখন 50% হোল্ড করতেছে আর বাকি 50% এর ট্রেডিং প্ল্যানটা আমি সাজাচ্ছি। দেখেন কিভাবে সাজাচ্ছি, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এই যে এখানে 50% হচ্ছে ট্রেডিং করব, ইন দ্য মিন টাইমে এই 50% এর আবার 25% মানে 25% আমি মিউচুয়াল ফান্ড ইনজেক্ট করেছি। আমি আপনাদেরকে দেখাবো মিউচুয়াল ফান্ড কোন কোন টাইপের মিউচুয়াল ফান্ড। এর আগে পর একটা মিউচুয়াল ফান্ড নিয়ে আমি কথাবার্তা বলেছি, বাট আমার কাছে এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডই সেভ মনে হচ্ছে। তার মানে 25% মিউচুয়াল ফান্ড, সেটা হচ্ছে 2 থেকে 3 মাসের জন্য আমি একটা প্ল্যান করছি। কেন প্ল্যান করছি, কি কারণে করছি? যেহেতু আমি শর্ট ট্রেডার, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসের একটা ট্রেড প্ল্যান করি, কিন্তু এখন 2 থেকে 3 মাসের জন্য একটা প্ল্যান কেন করেছি সেটা নিয়ে আলোচনা করব। বাট এখানে 25% মানে 2.5 লক্ষ টাকা, ধরেন আমার ওই 5 লক্ষ টাকা, সরি 10 লক্ষ টাকা আমার ক্যাপিটাল, তো এর ইন দ্য মিন টাইমে 5 লক্ষ টাকা আমি ক্যাশ রাখছি, আর 5 লক্ষ টাকার মধ্যে এই যে 2.5 লক্ষ টাকা মানে 25%, সেটা যে 2.5 লক্ষ টাকাই হবে এমন না, আপনাদের ক্যাপিটাল অনুযায়ী 25% ক্যাপিটাল দিয়ে 2 থেকে 3 মাসের জন্য কিছু কিছু ছোট ছোট মিউচুয়াল ফান্ড আছে, সেইগুলোতে আমি ইনভেস্টমেন্ট করে বসে আছি। একদম এই যে যখন বাজার কারেকশন লেভেলে যায় বা বাজার প্যানিকে ছিল, তখন টুকটুক করে এই মিউচুয়াল ফান্ডগুলো আমি গোছানোর চেষ্টা করেছি। আমি আপনাদেরকে দেখাবো সে মিউচুয়াল ফান্ড কোন কোন টাইপের মিউচুয়াল ফান্ড এখন আপনারা নজরে রাখতে পারেন বা আপনাদের কোনটা হইলে আপনারা সুবিধা করতে পারেন। আর 25% এর মধ্যে থেকে জেড অ্যান্ড সেভ স্টক, শুধু জেড হলেই হবে না, সেগুলো সেভ আছে কিনা সেইগুলা। হ্যাঁ, এখন দেখবেন যে অনেকগুলো জেড কিন্তু অলরেডি 30 40 50% গ্যাপ দিয়ে দিয়েছে, ওই স্টকগুলো না কিন্তু জেডেরই স্টক, বাট সেইটা সেভ হইতে হবে, সেভ না হইলে হবে না। আমি বললাম যে ভাই আপনি জেট কিনেন, কিন্তু ইন দ্য মিন টাইমে ওই জেটটা 50% বেড়ে গেছে বা 40% বেড়ে গেছে, তখন তো আপনি আবার বিপদে পড়বেন। এই জন্য বলেছি 25% দিয়ে জেড এবং সেভ, জেডও হইতে হবে এবং সেভ হইতে হবে। তো এইগুলো নিয়ে আলোচনা করব, তবে চলেন আমি একটু আগে মিউচুয়াল ফান্ডটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে এইটার ওভারভিউ কি হইলো। মিউচুয়াল ফান্ড যাওয়ার আগে একটু ওভারভিউটা করি। মানে আপনার 100% যা ক্যাপিটাল আছে তার মধ্যে থেকে এখন 50% আপনি ক্যাশ রাখেন। কেন রাখবেন? কারণ মার্কেট এখন ভোলাটাইল, যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায়, দেশের পরিস্থিতি কোন দিকে যায় সেটা আমরা কেউ জানি না। সো আপনাকে পর্যাপ্ত পরিমাণ ক্যাশ হাতে রাখতে হবে। হ্যাঁ, এই 50% ক্যাশ হাতে রাখার পরও আমার ইমার্জেন্সি ফান্ড আছে। সো আমার ব্যাকআপ দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ ক্যাপিটাল আমি রেখে দিয়েছি। মানে আমার যে ট্রেডিং যে ক্যাপিটাল, সেই ট্রেডিং ক্যাপিটালের 50% তো আমি ক্যাশ রাখছি, এবং আরও কিছু আমার ইমার্জেন্সি ফান্ড, যেটা আমার হোল লাইফে হোক বা ট্রেডিং লাইফে হোক, সেটা আমি ইমার্জেন্সি ক্ষেত্রে ইউজ করি, সেটা আছে। আমার ব্যাকআপ দেওয়ার মতো জিনিসপত্র আছে, আপনারা ওই ব্যাকআপ দেওয়ার মতো জিনিসপত্র রাখেন। তার মানে যদি আপনি 50% ক্যাশও রাখেন, তাহলেও আপনি আপনার বড় ধরনের বিপদ আপনি এখান থেকে ফেস করতে পারবেন। সো এই 50% ক্যাশ আর বাকি 50% দিয়ে হচ্ছে ট্রেডিং প্ল্যান। এই 50% এর মধ্যে 25% মিউচুয়াল ফান্ড এবং 25% হচ্ছে জেড ও সেভ স্টক। তো চলুন মিউচুয়াল ফান্ডে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। এই যে দেখেন মিউচুয়াল ফান্ডের হচ্ছে চার্টটা আমরা একটু দেখি। এই এত দিন ধরে অ্যাকুমুলেশন হচ্ছে, দেখেন মিউচুয়াল ফান্ডের অনেক দিন ধরে অ্যাকুমুলেশন হচ্ছে, তারপরে একটু উপরে গেছে, তারপরে নিচে আসে। এই যে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হইলো সেই মুহূর্তে কিন্তু মিউচুয়াল ফান্ডও একটু নিচের দিকে আসছে। ইন দ্য মিন টাইমে আমি উপরে সেল করে দিয়ে এসে এই সব জায়গাগুলোতে কেনার চেষ্টা করছি। তো সব মিউচুয়াল ফান্ডই আমি নজরে রাখবো না, আমি আপনাদেরকে কিছু কিছু স্পেসিফিক মিউচুয়াল ফান্ড দেখাবো, সেইগুলো যদি আপনারা নজরে রাখেন আপনারা আপনাদের পোর্টফোলিও সেফ থাকবে এবং ওইখান থেকে প্রফিটেবল হওয়ার মানে 40-50% প্রফিটেবল হওয়ার সম্ভাবনা থাকবে। তো চলুন আমরা একটু দেখি মিউচুয়াল ফান্ডের মধ্যে যে পিএসপি মিউচুয়াল ফান্ড, এটা নিয়ে বেশ কয়েকদিন আগে কথাবার্তা আমি বলেছি। দেখেন এই পিএসপি মিউচুয়াল ফান্ড একটা সময় কয় টাকা রেটে ছিল, আমি উপরেরটা নাই ধরলাম, এই যে এখানে ফ্লোর ছিল হচ্ছে 5 টাকা 20 পয়সা, আমি ফ্লোর নাই ধরলাম। আমি যদি রিসেন্ট সুইংটা ধরি মানে 3 টাকা 90 পয়সা বা 4 টাকার ঘরে সুইংটা ধরি, তাহলেও কিন্তু এখান থেকে মোটামুটি একটা গ্যাপ, মানে এই স্টকটার বর্তমান প্রাইস হচ্ছে 2 টাকা 80 পয়সা।
এইখান থেকে যদি 4 টাকাও যায় স্টকটা, তারপরেও আপনার 39-40%, খারাপ না কিন্তু। ওই যে 2-3 মাসের কথা আমি কেন বলছি, কারণ এই স্টকগুলা একটু হোল্ডে রাখলে আপনি 4 টাকার আশেপাশে এটা পাবেনই। মানে 2 টাকার বা 3 টাকার যে শেয়ারগুলো আছে, 3 টাকার আশেপাশে বা 2 টাকার আশেপাশে যে শেয়ারগুলো আছে মিউচুয়াল ফান্ডের, এই মিউচুয়াল ফান্ডগুলা আমি আশা করতেছি যে এইগুলা মোটামুটি আমরা 4 টাকার ঘরে আমরা দেখতে পারি। ওই যে যেরকম ফাইন্যান্সগুলো হয়েছে ওইরকম একটা কিছু হইলেও হইতে পারে। সো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এই টাইপের স্টকগুলা আমরা একটু নজরে রাখতে পারি। এই যে আমি আপনাদেরকে বললাম যে এই যে যখন হচ্ছে বাজার কারেকশন হচ্ছিল বা টানা পড়তেছিল যুদ্ধের কারণে বা প্যানিক সেলের কারণে, ওই সময়টাতে এই স্টকগুলা, মানে আমি দুইটা এই টাইপের স্টক নিয়েছি, এই স্টকগুলা 2 টাকা 60 পয়সা আমার কস্টিং। কারণ ওই সময়টাতে আমি বসায় বসায় স্টকগুলা কিনেছি। এখন 2 টাকা 80 পয়সা, 20 পয়সার গ্যাপ অলরেডি হয়ে গেছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। এটাতে একেবারে দাম বেড়ে গেছে, যেহেতু টার্গেট আমি বলতেছি 4 টাকার ঘরে, সেহেতু এখনো সময় আছে। তবে হ্যাঁ, বেশি দামে কেনার দরকার নাই। আপনারা যখন 10 পয়সা, এই স্টকগুলো 10 পয়সা কমে পাইলেও অনেক কিছু, তো 10 পয়সা কমে কেনার চেষ্টা করবেন। এরপরে দেখেন এই যে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই স্টকটাও কিন্তু ওই যে প্যানিকের সময় মানে 2 টাকা 60 পয়সা কিন্তু দিয়ে গেছে, এখন কিন্তু 3 টাকা, অলরেডি 40 পয়সা এই স্টকগুলো গ্যাপ হয়ে গেছে। সো আপনারা চাইলে এই স্টকগুলোর দিকে নজর দিতে পারেন। তারপরে দেখেন এই যে ফার্স্ট জনতা, দেখেন ফার্স্ট জনতা, এই স্টকগুলো এই সব জায়গাগুলোতে একটু খেয়াল করে দেখেন, এই জায়গাগুলোতে স্টকগুলো অ্যাকুমুলেশন হচ্ছে। এখন এই স্টকগুলা আপনি একটু যদি খেয়াল করে দেখেন, এই স্টকগুলোর ফ্লোর ছিল হচ্ছে 6 টাকা 10 পয়সা। 6 টাকা 10 পয়সার থেকে স্টকটা পড়তে পড়তে 2 টাকা 30 পয়সা পর্যন্ত এক সময় দিছে, এখন 2 টাকা 90 পয়সা। এই স্টকগুলো আর পড়ার জায়গা আছে কই? যদি টপ আমরা দেখার চেষ্টা করি, একটু খেয়াল করে দেখেন, টপ আমরা দেখা যায় যে 9 টাকা 10 টাকার ঘরে টপ ছিল, মানে স্টকটা 10 টাকার টপ ছিল। এই 10 টাকার স্টকটা আপনি এখন 2 টাকার ঘরে বা 3 টাকার ঘরে স্টকটা পাচ্ছেন। তবে হ্যাঁ, এইটা একটু মাথায় রাখতে হবে। অনেকেই আমরা কি করি, একটা জায়গায় ভুল করি, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন এই যে স্টকগুলো যখন পড়ার পর একদম বটম রেঞ্জে আসার পর অনেকে ট্রেড নেওয়ার চেষ্টা করে। ভাই, এইটাই যে শেষ বটম, এইটা বোঝা মুশকিল। ইভেন অনেকেই একটু উপরে যাচ্ছে, এইটা দেখেও এন্ট্রি নেওয়ার চেষ্টা করে, কিন্তু ঘটনা ঘটে কোথায়, আমরা অধৈর্য হয়ে যাই কোথায়, সেটা একটু দেখার চেষ্টা করি। দেখেন যখনই আবার স্টকটা একটু রিটেস্ট দিতে আসে বা একটু নিচের দিকে আসে, তখন অনেকটা সময় নেয়, এই সময়ের মধ্যে আমরা অন্য স্টকগুলা বাড়তে দেখে এই স্টকগুলা সুইচ করে ওই স্টকগুলোর দিকে নজর দেই বা ওই স্টকগুলো কিনে বসি। ইন দ্য মিন টাইমে ওই স্টকগুলো স্লো হয়, আবার এই স্টকগুলো বাড়া শুরু করে। এটা কেন হয়? এইটা হয় হচ্ছে আমরা প্রপার টাইমিংটা জানি না, যে কখন প্রপারলি এন্ট্রি পয়েন্ট নিতে হয়। দেখেন এই শপে যে বটম তো তৈরি করছে, এইখানে 2 টাকা 10 পয়সা বা 2 টাকার ঘরে বটম তৈরি করছে, বাট বটম তৈরি করার পরে স্টকটা কিন্তু ফ্লাই করে নাই, এইখানে অনেকটা সময় নিচ্ছে। এই সময়টা বলে অ্যাকুমুলেশন, এবং অ্যাকুমুলেশন শেষ পর্যায়ের এখন বর্তমান সিচুয়েশনে আছে। এইটা ধরার টেকনিক আছে। এটা কিভাবে ধরতে হয় এখন আপনার মনে হইতে পারে ভাই এইখান থেকেও তো উপরে উঠে যায় অনেক স্টক, হ্যাঁ উপরে উঠে যায়, কিন্তু কোন স্টকটা উপরে উঠবে এবং কোন স্টকটা নিচে এসে রিটেস্ট করে আবার নিচে এসে আবার উপরের দিকে যাবে, সেই বিষয়টা আপনাকে জানতে হবে। সেই বিষয়টা আমার কোর্সের মধ্যে ইনডেপথে বোঝানোর চেষ্টা করি। তবে আপনারা একটু জেনে রাখেন যে এই সব অ্যাকুমুলেশন আগে হইতে হবে, পিওর ওয়েতে অ্যাকুমুলেশন হইতে হবে। এখন অ্যাকুমুলেশন কয়দিনে হবে, কিভাবে হবে, কতদিন পরে হবে, সেইটা জানার জন্য ভাই আপনাকে একটু টেকনিক্যালি সাউন্ড হইতে হবে। সেটা আমার কোর্সের মধ্যে শেখাই। এই যে আমার ঈদের পরে আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সটা শুরু করতে যাচ্ছি, আপনারা চাইলে ওই কোর্সে জয়েন করতে পারেন। আপনাদের জন্য এটা সুখবর যে ঈদের পরই আমি শুরু করতে যাচ্ছি ওইটা। আপনারা যারা ওইটা করতে চান, আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। বাট আপনারা শিখেন ভাই। এই যে আপনাদেরকে দেখাইলাম, এই সব জায়গায় কিনে রাখলে এতদিন আপনাকে হোল্ড করতে হইতো, বা আপনাকে প্যানিক দিয়ে তারা মালগুলা হাতায় নিয়ে আবার স্টকটা উপরের দিকে নিয়ে যায়। এটাই হয় আমাদের বাজারে, এটাই হয়। দেখবেন আপনি একটা স্টক কেনার পরে স্টকটা একটু বাড়ি দেওয়ার পরে আপনি স্টকটা ভয়তে সেল করে দিয়েছেন, ইন দ্য মিন টাইমে আবার 2-4 দিন পরে স্টকটা আবার ফ্লাই করা শুরু করছে। এটা কেন হয়, কি কারণ হয়? এর তো কারণ আছে। স্মার্ট মানি এইভাবেই করেই চলে। আসলে অ্যাকচুয়াল পয়েন্টগুলো আমরা ধরতে পারি না। এই যে মিউচুয়াল ফান্ড আমি আপনাদেরকে 3টা দেখাইলাম, পিএসপি, এবিবি এবং ফার্স্ট জনতা। আমি এই টাইপের মানে 2 টাকা 60 পয়সার ঘরের যে স্টকগুলো আছে, আমি এইগুলো 2টা হোল্ড করতেছি। ইভেন সেইগুলো এখন বর্তমানে ভালো পজিশনেও আছে। সো আমাদেরকে এই টাইপের স্টকগুলোর দিকে নজর দিতে হবে। ধরেন এই স্টকটা 4 টাকা যদি আমি টার্গেট রাখি এইখান থেকেও, তারপরেও এই যে একদম টপ পর্যন্ত 4 টাকার উপরে মানে 4 টাকা 30 পয়সা, এই যে এইটা টপ পর্যন্ত যদি রাখি 4 টাকা 30 পয়সা, 48%। ভাই এই ছোট স্টকগুলাই কিন্তু আপনাকে ভালো পয়সা দিবে এই মুহূর্তে। তবে হ্যাঁ, অনেক স্টকই দিবে, বাট আমার কাছে এই স্টকগুলো সেভ মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কারণ এই স্টকগুলো পড়ার আর জায়গা নাই, পড়তে একটা জায়গায় সেটেল হয়ে গেছে।
তো আপনাকে এই সেটেলমেন্টেই কিনে একটু বসে থাকতে হবে, একটু সময় দিতে হবে, দেন আপনি দেখবেন যে এই স্টকগুলোই আপনাকে ব্যবসা দেওয়ার চেষ্টা করতেছে। এরপরে চলেন আমরা একটু দেখি তারপরে কি আছে। মিউচুয়াল ফান্ড নিয়ে তো আপনাদের কথাবার্তা বললাম যে কোন টাইপের মিউচুয়াল ফান্ড আমরা নিব, মানে ছোট মিউচুয়াল ফান্ডগুলো যেগুলো আছে, মানে 2 টাকা 3 টাকার ঘরে যে মিউচুয়াল ফান্ডগুলো, ওইগুলোর দিকে একটু নজর দিবেন। আমি 25% আমার পুরো পোর্টফোলিওর ওইখানে ইনজেক্ট করে রেখেছি, ওটা একটু বড় টাইম ফ্রেমের জন্য। হ্যাঁ, ইন দ্য মিন টাইমে আবার ট্রেডিং স্টক আমি কিছু কিনছি, কারণ এইখানে আমার 2 থেকে 3 মাসের একটা প্ল্যান করা। তো ওই স্টকগুলোর দিকে এখন তাকাবো না, ওই টার্গেট, ওই 4 টাকার আশেপাশে টার্গেট, ওই টার্গেট পর্যন্ত গেলে তারপরে বিক্রি করার চিন্তা ভাবনা। আর যদি দেখি না পজিশন ভালো আরও যাচ্ছে, তাও তখন সেটা সময় বুঝে টাইম বুঝে হোল্ড করব। বাট পরে এখন তো আমাদের ট্রেড করতে হবে, কারণ আমি ট্রেডার ভাই, আমাদের মেন্টালিটি এরকম, রেগুলার কেনাবেচা একটু যদি না করি ভালো লাগে না। তো এই জন্য এই 25% জেডের শেয়ার এবং সেভ স্টক, তো সেইগুলা কোনগুলা চলেন একটু দেখে আসি। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে আমি নিয়ে আসছি এখানে, যদিও দেখেন জেডের মধ্যে হচ্ছে এই যে দেখেন কেপিসিএল, যদিও 3 দিন ধরে একটু বাড়তেছে, তারপরে দেখেন একটু নিচে নিচে পাওয়া যায় কিনা। এই কেপিসিএলটা দেখেন এই একটা জায়গায়, এই যে আমি আপনাদেরকে দেখাইলাম কিছুক্ষণ আগে মিউচুয়াল ফান্ডের, এই একটা জায়গায় কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে, এই অ্যাকুমুলেশন অনেক দিন ধরে অ্যাকুমুলেশন হচ্ছে। হ্যাঁ, তবে ইন দ্য মিন টাইমে আপনাকে বুঝতে হবে যে অ্যাকুমুলেশনটা কতদিন ধরে হচ্ছে এবং এইটা শেষ স্ট্রেসে কিনা। এখন যদি আপনি এইখানে কিনে বা এই জায়গাগুলোতে কিনে একটু উপরে গেলো আবার নিচে আসলো, আবার উপরে গেলো আবার নিচে আসলো, মানে আপনি একেবারে অধৈর্য হয়ে যাবেন। তো এখন শেষ স্টেজ কোনটা এবং সময় টাইমিংটা কোনটা, সেইটা আমাদের আগে বুঝতে হবে যে এখন হচ্ছে সেই টাইমিংটা। যেহেতু জেডের একটা খেলা চলতেছে বাজারে, জেড ময় হচ্ছে, জেড ভালো করতেছে এবং টুকটাক আমরা জেড কিনে ইন দ্য মিন টাইমে 10%-এর মতো একটা প্রফিট নিয়েছি এআইএল থেকে, আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি, এআইএলটা বটমে ছিল। তো এইরকম আরও অনেক স্টক আমরা এখন একটা সেল করতেছি, একটা বিক্রি করতেছি এবং একটা কিনতেছি। তো এই কেপিসিএলটাও এই টাইপের স্টক। দেখেন এই কেপিসিএলটার আপনার যদি ছিল, মানে ফ্লোর যখন ছিল তখন ছিল হলো 26 টাকার ঘরে ফ্লোর, এই ফ্লোর থেকে সে 10 টাকা 11 টাকার ঘরে স্টকটা ট্রেড হচ্ছে। এই স্টকটা যদি পরেও, যদি আপনার ইন্ডেক্স, যে আমি যেটা বলতেছি ইন্ডেক্স যদি পরেও, তাহলে এই স্টকটা 9 টাকা 20 পয়সা এর বটম। তো 9 টাকা 20 পয়সা হলে আপনি আবার কিনেন না কেন? মানে 50% করে কেন? আপনার সাপোর্ট দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ, ওই যে 50% টাকা আছে আপনার কাছে, ওইখান থেকে এটা তো আপনি সাপোর্ট দিতে পারবেন। সো আমরা এই প্ল্যানগুলো করি না, আপনারা এইভাবে করে এই প্ল্যানগুলো করেন। এরপরে চলেন যে কেটিএল, দেখেন এই স্টকটাও বটম রেঞ্জ কোথায় একটু খেয়াল করে দেখেন। এই স্টকটার বটম রেঞ্জ হচ্ছে 8 টাকা 50 পয়সা। এই 8 টাকা 50 পয়সার থেকে এখন শেয়ারটা চলে হলো 9 টাকা 70 পয়সা। স্টকটা যদি পরেও বটমেও আসে, তারপরেও 8 টাকা 50 পয়সা, যদি 50% আছে আপনার হাতে, আপনি এখন কিছু কিনলেন, 25% আপনি কিনলেন, যদি প্রফিট না পান বা স্টপ লস নিতে হয় নিলেন। বাট যদি আপনি স্টপ লস নাও নিতে চান, তাহলে আপনার হাতে কিন্তু ওই যে 50% আছে, সো সেটা দিয়ে ব্যাকআপ এখানে দিতে পারবেন। তবে এই জাতীয় স্টক এখন বর্তমানে সেফ, কারণ এই স্টকগুলা, এই যে দেখেন আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, এর আগের ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করছি। এই যে স্টকটা, ওই যে যখন ইন্ডেক্স টানা পতন হইলো যুদ্ধের সময়, যুদ্ধ পরিস্থিতি নিয়ে, তারপরে স্টকটা কতটুকু পড়ছে, আবার কিন্তু সে একদম রিকভারি দিয়ে দিছে। কারণ কি? কারণ হচ্ছে স্টকটা অলরেডি সে বটমে আছে। সো আমরা যদি এখন স্টকটা এই পর্যায়ে যাওয়ার পরে, যে 12 টাকা যাওয়ার পরে কিনি, মানে এইখান থেকে 9 টাকা যাওয়ার পরে 12 টাকা যাওয়ার পরে যদি কিনি, আবার যদি ইন্ডেক্স মার খায়, তখন কিন্তু এই স্টকগুলো মার খাবে। তো এইভাবে করে আমাদের এখন এই মুহূর্তে প্ল্যানিং করা উচিত। তারপরে চলেন যে এলআরবিডি নিয়ে সেদিনকে আমি কথা বলছি, বিস হ্যাসারি নিয়ে সেদিন কথা বলছি, এলআরবিডি আর বিস নিয়ে আর কথা বললাম না। যে এমএল ডাইং, দেখেন স্টকটা এই যে কয়েকদিন ধরে বাড়তেছে, আবার একটু নিচে আসুক না, আপনি দেখেন একটু নিচে আসতে যদি পান, তাহলে কেনার চেষ্টা করেন। দেখেন স্টকগুলো কিন্তু একদম বটম রেঞ্জে, উপরে না কিন্তু, এবং এইগুলো একটা সেটেলমেন্ট হয়ে গেছে, যে উপরে আপ ডাউন করে সেটেলমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা কি চাই, আজকে কিনবো কালকেই হল্ট হবে, হ্যাঁ সেই ধরনের স্টক খুঁজে পাওয়া যায়, বাট আপনাকে সেই স্ট্র্যাটেজিটা জানতে হবে, না জানলে তো ভাই আর হচ্ছে না, তাই না? এরপরে আর আছে কিনা একটু দেখি, না আর তেমন নাই, এই কয়েকটা। তার মানে জেডের মধ্যে কেপিসিএল, কেটিএল, এলআরবিডি, এমএল ডাইং, আর হচ্ছে যে বিস হ্যাসারি নিয়ে সেদিন কথাবার্তা বলছি, এখন একটু দাম বেড়ে গেছে। এই যে যখন এই লেভেলে 30 টাকা 30 পয়সা মনে হয় বা 50 পয়সা ছিল, তখন হয়তো আমি এটা নিয়ে বলেছিলাম। তারপরেও এখনো কিন্তু বটম রয়েছে। আমরা এই স্টকগুলোর দিকে নজর দেই না, এই হচ্ছে বড় প্রবলেম। স্টকটা এখন কিন্তু পিওর অ্যাকুমুলেশনে। হ্যাঁ, এখন অ্যাকুমুলেশনের মধ্যে আপনি কোথায় কিনতেছেন সেইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ হচ্ছে কি, অনেক সময় আমরা এই সব জায়গায় কিনে অনেক দিন বসে থাকতে হয়, ভাই স্টকটা বাড়ে না, স্লো, অমুক তমুক, বাট আপনি কিনছেন এই ভুল জায়গায়, মানে ভুল জায়গায় না, মানে ভুল সময়ে। আরও স্টকটার সময় নিত, এখন আপনি ওই সময়টা অবজারভেশনের যদি না রাখতে পারেন এবং একদম 11 আওয়ারে যদি কিনতে না পারেন, তাহলে আপনার জন্য সমস্যা। আপনি ওই অন্য স্টক বাড়তে দেখে তখন এই স্টকটা ছেড়ে দিয়ে তখন ওই স্টক দিকে আপনি নজর দিবেন।
এখন 11 টাওয়ারে কিভাবে স্টক সিলেকশন করতে হয় বা 11 টাওয়ারে কিভাবে আমরা দেখে দেখে স্টক সিলেকশন করবো, সেগুলো ভাই আমি আমার কোর্সের মধ্যে ইনডেপথে বোঝানোর চেষ্টা করি। আপনারা যদি ওইখানে জয়েন করেন তাহলে এইগুলা কখন কোন টাইমিংয়ে আমরা 11 টাওয়ারে স্টক সিলেকশন করতে পারি এবং শর্ট টাইমে মোটামুটি 15-20 দিন বা 1 মাসের মধ্যে মোটামুটি একটা হ্যান্ডসাম প্রফিট করতে পারি। যেমন এআইএলে আমরা 1 সপ্তাহের মধ্যে 10% পেয়ে গেছি। তো ওই টাইপের জিনিসপত্র যদি আপনারা পেতে চান তাহলে আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সে জয়েন করতে পারেন। তো এই হচ্ছে আলোচনা আপনাদের সাথে। আর একটা বিষয় একটু আলোচনা করব, কারণ হচ্ছে কি দেখেন আমি কেন হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং জেডের সেভ স্টকগুলো দেখাচ্ছি, কি কারণে? কারণ আছে। কারণ হচ্ছে কি অনেকগুলো স্টক আমরা নিচের দিকে আসতে দেখতেছি বা কারেকশন হচ্ছে, সেই স্টকগুলোর দিকে কেন নজর দিচ্ছি না? এই যে দেখেন সিটি ব্যাংকটা একটু খেয়াল করে দেখেন, স্টকটা যদি আমরা এই সুইংটাও ধরি মানে 23 টাকার থেকে স্টকটা 33 টাকার ঘরে পৌঁছাইছে, আর যদি বটম থেকে ধরি তাহলে 18 টাকার থেকে 33 টাকা, বেশ ভালো সময় নিয়ে সে উপরে উঠছে। এটা খারাপ কিছু না, মানে ফান্ডামেন্টাল শেয়ারগুলো একটু সময় নেবে, এটাই স্বাভাবিক, খারাপ কিছু না। বাট এইখানে একটু দেখার চেষ্টা করেন, এইখানে কিন্তু বেশ পরিমাণে সে ধকল পোহাইছে। কি কারণে? কারণ ওই যুদ্ধ পরিস্থিতি, কারণ যে স্টকগুলো অতিমাত্রায় বেড়ে গেছে, মানে এই সিটি ব্যাংকের কথাই আপনাদেরকে বলি, এই স্টকগুলো যখন ইন্ডেক্স বাড়তেছিল এই স্টকগুলো দিয়েই কিন্তু ইন্ডেক্স বাড়ছিল। সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক বা ইসলামী ব্যাংক, এই টাইপের ব্যাংক এবং ইন্স্যুরেন্স দিয়েই ইন্ডেক্সটা বাড়তেছিল। তো ইন্ডেক্স যদি মার খায় তাহলে এই স্টকগুলোর জন্যই মার খাবে, কারণ এই স্টকগুলো মার খাইছে বিধায় ইন্ডেক্সগুলো এতটুকু পড়ছে। সো এই যে এইখানে কিন্তু মার খাইছে, এখন এইগুলা কিন্তু পুল ব্যাক দিচ্ছে। এখন আমি যদি মনে করি যে পুল ব্যাক দিচ্ছে, মনে হয় নতুন করে হায়ার হাই করতে পারে, ভাই করতে পারে, এটা নিয়ে আমার কোনো সন্দেহান নাই, করতেই পারে। প্রত্যেকটা স্টক হায়ার হাই করবে আবার লোয়ার লো করবে, এটাই স্টকের ধর্ম। কিন্তু এইগুলাতে রিস্ক অ্যান্ড রেয়ার রেশিও কতটুকু এটা আমাকে বুঝতে হবে, কারণ স্টকটা অলরেডি 18 টাকার থেকে একবার 33 টাকায় ঘুরে আসছে। আমি যদি এইখান থেকেও ধরি, আপনি এই সুইংটাও যদি ধরেন তাহলেও এইখানে কিন্তু 41%, একটা ব্যাংক 41% দেয়া মানে কিন্তু অনেক কিছু। এবং যদি আমি একদম বটম রেঞ্জ থেকে ধরার চেষ্টা করি তাহলে এইখানে কিন্তু 86%, একটা ব্যাংক, ফান্ডামেন্টাল একটা ব্যাংক এবং বড় শেয়ার, 86% দেওয়া মানে কিন্তু অনেক কিছু। হ্যাঁ, সময় অনেক নিছে, আমাদের এত ধৈর্যও নাই, এত সময়ও নাই। যারা সময় দিতে পারে তাদের জন্য ভালো, বাট আমরা তো অনেক ক্ষেত্রে সময় দিতে পারি না। সো এই টাইপের স্টকে আপনি ট্রেড করেন, বাট ইন্ডেক্স দেখে দেখে ট্রেড করেন। ইন্ডেক্স এখন কি পরিস্থিতি আছে, দেশের পরিস্থিতি কি, সেটা দেখে আমাদের ট্রেড করা উচিত। কারণ এই স্টকটা একটা পুল ব্যাক দিচ্ছে, আবার এই স্টকটা যে 23 টাকার ঘরে আসবে না এইটার তো আর সিওরিটি ভাই নাই, তাই না? এবং এই যে এখানে যখন এই যে উঠতেছে তখন কিন্তু ভলিউমগুলা কিন্তু টেকনিক্যালি দেখাচ্ছে যে এখানে ভলিউমগুলো লো। সো এইটা আদৌ টিকবে কিনা এটা আমাদের সন্দেহ। তো এই টাইপের স্টকে এখন আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তো যে কারণে যে স্টকগুলো একদম বটমে আছে, হ্যাঁ আপনি যদি এই স্টকটা এই রেঞ্জে যদি এখন থাকতো তাহলে আমি বলতাম ভাই কারেকশন সব শেষ, আপনারা চাইলে এই সব স্টকে আপনারা এন্ট্রি দিতে পারেন বা আপনারা নিজেদের পোর্টফোলিওতে রাখতে পারেন। বাট এই মুহূর্তে ইন্ডেক্স যদি একটু চাপে থাকে, ইন্ডেক্স যদি একটু মাইরো খায় বা যুদ্ধের পরিস্থিতি আরো ভোলাটাইল হয়, তখন কিন্তু এই স্টকগুলো আগে পড়বে। আর যেগুলো দেখালাম জেড এবং মিউচুয়াল ফান্ড, সেগুলো কিন্তু তেমন একটা পড়ার জায়গা নেই, কারণ ও অলরেডি বটমে। বাট যেগুলো অলরেডি বাড়তিতে আছে সেই স্টকগুলো কিন্তু আগে আপনাকে লস দেওয়ার সক্ষমতা বেশি রাখে। সো এই জন্য এই স্টকগুলা আমি আপনাদের সামনে একটু নিয়ে এসেছি। দেখেন ব্র্যাক ব্যাংক, এই ব্র্যাক ব্যাংকও দেখেন এই যে কত বড় পতন হয়েছে দেখছেন। এইখানে মানে 89 টাকার থেকে সে 70 টাকা, মানে 20 টাকার গ্যাপ কিন্তু ডাউন হয়ে গেছে, মানে ওই ইসের কারণে, যুদ্ধের ইম্প্যাক্টের কারণে। ইভেন এই যে গত 2 দিন একটু বাড়ছে আবার নিচের দিকে আসার চেষ্টা করছে। সো আপনি যদি মনে করেন যে স্টকটা কারেকশন হয়ে ঠিকঠাক জায়গায় আসছে, আমি এখন আবার নতুন করে নতুন সুইং ধরবো, তাহলে ভাই আপনি বোকার রাজ্যে বাস করতেছেন, আমি এইটা বলবো। কারণ এই জায়গাগুলোতে হয় ঝুঁকি, এই জায়গাগুলোতে আমরা ট্রেড নিয়ে খাই ধরা, এগুলো আইডিএম এর প্রসেস হইতে পারে। তো আপনাকে এই সব জায়গাগুলোতে এই মুহূর্তে, অ্যাটলিস্ট এই মুহূর্তে, হ্যাঁ ইন্ডেক্স যদি আপ মোমেন্টামে থাকতো, ইন্ডেক্স এই যে এইটার মতো আমি একটু দেখাই, ইন্ডেক্স যদি এই জায়গায় থাকতো, মানে এই যে এইরকম আপ মোমেন্টামে থাকতো, এইরকম আপ মোমেন্টামে থাকতো, তাহলে এই সব জায়গায় আপনি ট্রেড নিতে পারতেন। বাট ইন্ডেক্সটা কিন্তু একটা সুইংকে ডাউন করে সে নিচের দিকে আসছে। এই যে দেখেন এই যে এটা কিন্তু একটা সুইং, এই সুইংকে ডাউন করে সে নিচে আসছে। সো এটা কিন্তু ইন্ডেক্সের আপ মোমেন্টামটা শিফট করে ডাউন মোমেন্টামে আসছে। তো এই ডাউন মোমেন্টামে আপ ট্রেন্ডের শেয়ার চুজ করা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যে কারণে আমাদের টেকনিক্যাল সিগন্যাল যদিও দেয়, এই সব শেয়ারগুলো আমাদের আগে দেখে নিতে হবে, বেছে নিতে হবে যে এই শেয়ারগুলোর আগে কি করছে। এই যে দেখেন এই স্টকটারও কিন্তু এই যে এখানে একটা যদি ছোট্ট সুইং ধরে এই সুইংকে ডাউন করছে বা এই সুইংকেও ডাউন করছে। সিটি ব্যাংকেরও দেখেন, আপনি যদি একটু দেখার চেষ্টা করেন, এই যে সিটি ব্যাংকের এইখানেও একটা সুইং ছিল, এই সুইংকে ডাউন করে সে নিচে আসছিল।
সো এই টাইপের জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আবার দেখেন, যদি আমরা ইন্স্যুরেন্স থেকে একটু দেখি, দেখেন ক্রিস্টাল কত বড় মুভমেন্ট দিছে। এখন আপনার যদি মনে হয় যে এই ক্রিস্টাল 90 টাকার থেকে সে 71 টাকা পর্যন্ত চলে আসছে, যথেষ্ট পরিমাণ কারেকশন হয়েছে, আমি এখন নতুন করে এন্ট্রি নেই, ভাই আপনাকে আগে খেয়াল রাখতে হবে স্টকটা 42 টাকার থেকে উঠে গেছে। তো কিন্তু আবার 42 টাকা বা 50 টাকার ঘরে আসার সক্ষমতা রাখে। হ্যাঁ, আপনার যদি এই টাইপের জায়গায় হইতো বা এই টাইপের জায়গায় হইতো তাহলে আমি বলতাম যে আপনারা এই স্টকগুলো নিয়ে একটু হোল্ড করেন। বাট স্টকটা কিন্তু সুইং ডাউন করছে, হইতে পারে যাইতে পারে, এবং নতুন করে সুইং করে আবার 120 টাকা 130 টাকা পর্যন্ত যাইতে পারে। বাট এই জায়গাগুলোতে ঝুঁকি অনেকটাই বেশি, যে কারণে আমরা প্রফিট করলেও প্রফিটগুলো ধরে রাখতে পারি না। এই সব কারণে, কারণ আমরা এই টাইপের স্টকে অতি উৎসাহী হয়ে আবার নতুন করে এন্ট্রি দেই, আবার যতটুকু প্রফিট করছি তার দ্বিগুণে আমরা লস করে ফেলি। এই লসের মূল কারণ হচ্ছে এইটা, যে না স্টকটা 90 টাকার থেকে 70 টাকার ঘরে চলে আসছে, তাহলে যথেষ্ট পরিমাণ কারেকশন হয়েছে, আমি আবার নেই, কিন্তু ঘটনা ঘটে তার উল্টা, আবার নতুন করে নিচের দিকে 50 টাকা বা 60 টাকার ঘরে চলে আসে। তো আপনি যতটুকু লাভ করলেন আপনি এই লাভটা ধরে রাখতে পারলেন না। ভাই এখন আমার স্ট্র্যাটেজি হচ্ছে আমি কিভাবে আমার পোর্টফোলিওর লাভটা ধরে রাখবো। এই যে আপনাদেরকে দেখাইলাম ওই স্টকগুলো, জেড এবং ওই মিউচুয়াল ফান্ডগুলো, এগুলো পড়লে কতটুকু পড়বে। ইভেন মার্কেট যদি আবার আপ মোমেন্টামে যায় বা ব্রেকআউটও দেয়, আমি চাইলে সেই স্টকগুলো যে কোনো মুহূর্তে সুইচ করে আবার ওই স্টকগুলোর দিকে যাইতে পারবো, কারণ ওই স্টকগুলো আহামরি তেমন একটা আমাকে ক্ষতি করবে না। এই আবার আমার কাছে হচ্ছে 50% ক্যাশ আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু নজরে রাখতে হবে। এই যে দেখেন এশিয়া ইন্স্যুরেন্স, সেম অবস্থা, সেম। এই যে এই স্টকটা 27 টাকার থেকে মানে 45 টাকা, তার মানে আমি যদি এই স্টকটা এইখান থেকে এই পর্যন্ত ধরি যে 68%, এই 68% বেড়ে যাওয়ার পরে আবার একটু কারেকশন হয়ে আবার নিচের দিকে আসার পরে তারপরে যে 2 দিন বাড়ছে। হ্যাঁ, যারা একদম ক্লেভার তারা বুঝতে পারে যে এইখানে একটা দুইটা গ্রিন ক্যান্ডেল দেবে, আমি গ্রিন ক্যান্ডেলে বেরিয়ে যাব, কিন্তু সবাই তো এই কাজ করতে পারে না ভাই। যেহেতু আপনি পারবেন না বা এটা ভালো মতো বুঝবেন না, সেহেতু এই সব স্টকে এই মুহূর্তে যাওয়ার দরকার নেই। যে স্টকগুলা এই টাইপের অ্যাকুমুলেশন প্রসেসে আছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাইলাম অলরেডি, সেই অ্যাকুমুলেশন প্রসেসে 11 টাওয়ারে আপনারা এইগুলো একটু ধরার চেষ্টা করেন। টাইমটা একটু কম নিবে। হ্যাঁ, কম বলতে কি একেবারে টাইম ওইভাবে এক্স্যাক্টলি বলা যায় না, আপনি 15 দিনে 1 মাসের মধ্যে মোটামুটি একটা প্রফিট পাবেন। বাট আপনাকে 3 মাস 6 মাস বসে থাকতে হবে না। কিন্তু মিউচুয়াল ফান্ড নিয়ে আমি তো বলেছি যে মিউচুয়াল ফান্ড আমি একটু, যেহেতু বড় টার্গেট আমার 40-50% টার্গেট, সেহেতু একটু বড় সময় দিতেই হবে। আমি 2-3 মাসের একটা ট্রেড প্ল্যান এখানে করে রেখেছি। বাট আপনি যদি ট্রেডিং স্টাইলে চান তাহলে আপনার এই টাইপের স্টক থেকে এই মুহূর্তে একটু দূরে থাকতে হবে। তাহলে আপনাকে কোন টাইপের স্টকে থাকতে হবে? আপনাকে থাকতে হবে জেড এবং সেভ স্টক ও মিউচুয়াল ফান্ড। হ্যাঁ, আরো অনেক স্টক আছে আপনি খুঁজবেন যেগুলো অ্যাকুমুলেশন হচ্ছে, সেগুলোও আছে। বাট যেগুলো একটা পুল আপ দিছে, দেওয়ার পরে রিটেস্ট দিয়ে আবার একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, যেমন হচ্ছে ব্যাংকের এবং ইন্স্যুরেন্সের স্টকগুলোর কথা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম, ওই টাইপের স্টকগুলো থেকে এখন একটু দূরে থাকেন। হ্যাঁ, এখন আপনাদের আরেকটা বিষয় একটু শেয়ার করি, কারণ এইটা শেয়ার না করলে আপনারা ফুল থিঙ্কিংটাই ধরতে পারবেন না। যেমন 25% জেড এবং সেভ স্টকের কথা আমি বলেছি, এই যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, মানে মার্কেট একদম 5000-এর ঘর থেকে আবার ঘোরা শুরু করছে, তখনই আমরা একটা স্টক নিয়েছিলাম, সেটা হচ্ছে এআইএল একটাই, সেটা বিক্রি করে দিয়ে। মানে এই জেড, আপনি জেড 2-3টা নিয়েন না, কিন্তু আপনি এইখানে যেটা ট্রেড করতেছেন, মানে এই যে এইখানে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য ট্রেড যেটা নিচ্ছেন জেডের স্টক 25% দিয়ে, এই 25% আপনি একটা স্টকে নেবেন। যখনই ওই স্টক থেকে প্রফিট বুক করবেন তখনই আপনি আবার আরেকটা স্টকে সুইচ করে যাবেন। মানে একটা স্টক আপনার হাতে থাকা অবস্থায়, মানে জেডের স্টক, অন্য আরেকটা স্টক পোর্টফোলিওতে তুলেন না, তাহলে একবারই ক্ষতিগ্রস্ত হবেন। আগে ওইটা থেকে প্রফিট আসে কিনা তারপরে দেন আরেকটা স্টক নেন। যেমন এআইএল থেকে আমরা বের হয়ে নতুন আরেকটা স্টক আমরা গতদিন আমরা তুলেছি, সেটাও জেডের। তো এইভাবে করে চিন্তা করবেন। আর মিউচুয়াল ফান্ড তো আমার এখানে অলরেডি আছেই। তো ইন দ্য মিন টাইমে একটা জেড নিয়ে বিক্রি করছি, আর একটা জেড আবার তুলছি, আবার সেটা থেকে যদি প্রফিট আসে আবার আর একটা চিন্তা করবো, সেটা জেড হোক বা তখন সেই সমসাময়িক বিষয়গুলো দেখে আমরা চিন্তা ভাবনা করবো। বাট আপনারা এইভাবে করে চিন্তা করেন, অ্যাট এ টাইম জেডের 4-5টা স্টক নেওয়ার দরকার নেই। যেটা প্রফিট দিবে সেটা প্রফিট নেওয়ার পরে দেন আর একটা দেখবেন। না হলে দুইটাই যদি স্টক লস হিট করে তাহলে আপনি যতটুকু প্রফিট করেছেন সব প্রফিটে চলে যাবে, মানে ওই যে যখন ইন্ডেক্স আপ মোমেন্টামে ছিল। তো এইভাবে করেই একটু ট্রেড প্ল্যানটা সাজান। আমি এইভাবেই সাজাইছি। আপনারা যদি মনে করেন যে আমার এটা ভালো লাগছে তাহলে অ্যাপ্লাই করবেন, আর যদি মনে না করেন, আপনাদের নিজস্ব যদি স্টাইল থাকে সেই স্টাইলটা অ্যাপ্লাই করবেন। তো ভিডিও আজকে আর লম্বা করছি না, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। অনেকগুলো কথা বললাম, আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।